হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজ থেকে 6 মাস আগেও যদি এই মানুষটার সঙ্গে আমি আড্ডা দিতে বসতাম বা ইন্টারভিউ নিতে বসতাম, হয়তো ইন্ট্রোডাকশনের দরকার পড়তো। কিন্তু আজকের দিনে এই মানুষটা সত্যি কোনো ইন্ট্রোডাকশনের দরকার পড়ে না। আপনারা কম বেশি যারা সিনেমা দেখেন, বাংলা সিনেমা দেখেন, ভালোবাসেন, আপনারা সবাই চেনেন। যদি নাও চিনে থাকেন, নাম তো জেনেইছেন। কারণ ইনি হচ্ছে জয়ব্রত দাস, দ্য একাডেমি অফ ফাইন আর্টসের ডাইরেক্টর। যেটা বাংলা সিনেমা এমন একটা সিনেমা, এমন একটা ইতিহাস তৈরি করেছে, যেটা হয়তো আমাদের যে ছক ভাঙা একটা জিনিস তৈরি হয়ে গেছিল বাংলা সিনেমাতে, সেটার থেকে কোথাও একটু পা বার করতে চেষ্টা করেছে। এবং আপনারা সাপোর্ট দিয়েছেন। আজকে আমরা কথা বলবো, আড্ডা মারবো জয়ব্রত দাদার সঙ্গে। ওয়েলকাম দাদা। থ্যাংক ইউ সো মাচ। আগে বলো, তুমি আছো কেমন, এই আর কি চলছে এখন মোটামুটি? এখন এই সদ্য আমার পরের ছবির স্ক্রিপ্টটা লেখা শেষ করলাম। আচ্ছা, এবার ওই স্ক্রিপ্টেরই ব্রাশ আপ করা চলছে, এখন ওটাই চলছে। ওকে। তো আমাকে না, তুমি যেটা আগে বলো যে তোমার দ্য একাডেমি অফ ফাইন আর্টস ফার্স্ট ফিল্ম। হুম। এইবার একাডেমি অফ ফাইন আর্টস এর পুরো জার্নিটা, মানে তোমার আইডিয়াটা কিভাবে মাথায় এলো, তুমি ছবিটা শুরু কিভাবে করলে, টিম কিভাবে কালেক্ট হলো, তুমি অ্যাপ্রোচ করলে, তারপরে ব্যান, হুম। তারপরে যে জিনিসগুলো হয়েছে আমরা সব জানি। আমরা যারা রিভিউ করি প্রতিনিয়ত, আমরা এগুলো নিয়ে কথাও বলেছি। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো অনেকবারই কথা বলেছো, হ্যাঁ, অনেক এগুলো নিয়ে সাপোর্টও করেছো। এগুলো নিয়ে কথাও বলেছি। তো এই জার্নিটা, টোটাল জার্নিটা তুমি যদি একটু আমাদেরকে বলো একদম শুরুর থেকে। একদম শুরু তখন আমাদের সেকেন্ড ইয়ার ওকে। ফিল্ম স্কুলে। তো তখন বন্ধুদের সাথে আলোচনা করছিলাম, করতে করতে আমাদের ওই প্ল্যান যে আমাদের একটা ফিচার ফিল্ম বানানো উচিত। আমরা ফিল্ম স্কুলে পড়ছি, আমরা কেন ফিচার ফিল্ম বানাবো না। বানাবো না, রাইট। তো ফিচার ফিল্ম এইটা তো ভাবা খুব সহজ, করা খুব কঠিন। তো সেক্ষেত্রে প্রথমেই যেটা আসে চিন্তা ফিচার ফিল্ম বানানোর আগে, সেটা হচ্ছে বাজেট। তো সেই বাজেটটা তো আমাদের কাছে ছিল না, একদমই ছিল না। তো আমরা বিভিন্ন জন আলোচনা করে ঠিক করি যে ঠিক আছে, একটা ছোট 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 করে অ্যামাউন্ট আমরা বিভিন্ন জায়গা থেকে জোগাড় করবো, আর নিজের বাড়ি থেকে জোগাড় করে একটা তোমরা অ্যামাউন্ট নিজের থেকে আমরা কালেক্ট করলে? করে, ওকে, এবং সেভাবেই শুরু হয়েছে ছবি। ওকে। খুব ছোট্ট অ্যামাউন্টের ব্যাপার নিয়ে আমরা কাজটা শুরু করি। যে লেখালেখির কাজ শুরু হয়। এবার লেখালেখি কাজ করতে করতে ইটস আ প্রসেস। তো সেই প্রসেসের থেকেই একাডেমি অফ ফাইন আর্টসের স্ক্রিপ্টের জন্ম। সেটা আলোচনা করতে করতে, এডিটরের সাথে আলোচনা করতে করতে আমরা প্রথমে একটা জিনিস ভেবেছিলাম যে আমরা এমন কোনো ছবি বানাবো যেটা বাংলা সিনেমা কোট আনকোট হিসেবে যে ধরনের সিনেমাকে বলা হয় তার থেকে সম্পূর্ণ আলাদা জায়গায় তার স্ট্যান্ড পয়েন্ট হবে। সেটুকু আমরা ক্লিয়ার ছিলাম। এবার বাকিটা আলোচনা করতে করতে একাডেমি অফ ফাইন আর্টসের জন্ম। সেটা আরেকটা জিনিস ছিল, সেটা হচ্ছে একবার এই বলতে বলতে মনে পড়লো, আড্ডা মারতে মারতে আমি বলেছিলাম যে একটা খুব সুন্দর মেলোডি চলছে আচ্ছা। আর সবাই মরে পড়ে আছে। তখন আমার যে ডিওপি ছিল সে বললো, হ্যাঁ ভাই, এটা তো খুব সুন্দর লাগবে দেখতে। ঠিক আছে, তো খুব ভেগ এরকম একটা আলোচনা ছিল। সুন্দর লাগবে, ঠিক মরে আছে, পড়ে আছে বাট মেলোডি চলছে, সুন্দর লাগবে। সুন্দর লাগবে দেখতে, এরকম একটা ভেগ আলোচনা ছিল। তো সেই যাই হোক, সেই ভেগ আলোচনা থেকেই আস্তে আস্তে বিল্ড অফ দ্য হোল স্ক্রিপ্ট। তারপর অ্যাপ্রোচ করা বিভিন্ন অ্যাক্টরদের। তো প্রাথমিকভাবে আমরা ভেবেছিলাম যে নিজেদের মধ্যেই করব। এবার কারণ আমরা তো নতুন, আমাদের ছবিতে বড় বড় অ্যাক্টররা কাজ করতে হয়তো রাজি হবেন না, কিন্তু ঘটনাচক্রে আমার সাথে পরিচয় হয় রুদ্রনীল ঘোষের। ওনাকে আমি কোনো রকম এক্সপেকটেশন না রেখেই গল্পটা বলেছি যে দাদা, এই ধরনের একটা গল্প লিখেছি, কাজ করব। তখন উনি বলেন, আমি করব তোদের সাথে কাজ। স্যার, আমি তো অত টাকা পয়সা কিছু নেই আমাদের, দিতে পারবো না। তখন উনি বলেন যে টাকা পয়সা দিতে হবে না, কাজটা ভালো করে কর। ওকে। আর কাকে কাকে কি ভেবেছিস? এটাও বড় সাপোর্ট একটা, মানে। সত্যি বড় সাগর। উনি বললেন, কাকে কাকে কি ভেবেছিস? আমি তখন বললাম, আমি তো কিছুই ভাবিনি। কারণ এটা তো আমরা খুব নিজেদের মধ্যে করবো ভাবছিলাম। হয়তো আমরাই কিছু জায়গায় অ্যাক্টিং করতাম। তখন বললেন যে তুই বল কাকে কাকে ভেবেছিস। তো আমি কয়েকজনের নাম বলি, উনি তাদের সাথে যোগাযোগ করেন। ওকে। এবং উনিই বলেন যে একটা ছেলে যাচ্ছে, নতুন স্ক্রিপ্ট লিখেছে, গল্প শোনাবে। সেগুলো গিয়ে আমি তাদেরকে বলি, এবং অদ্ভুত কথা, সবারই গল্পটা ভালো লাগে। এবং যাদেরকে আজকে একাডেমি অফ ফাইন আর্টসের পর্দায় দেখেছো, যে কাস্টিং তুমি ডিসাইড হ্যাঁ, করেছিলে, তুমি মোটামুটি সেই কাস্টিং এর সঙ্গে মোটামুটি কাজ ওটা করতে ওই পেরেছো। মিটিং এ বসেই রুদ্রদার সাথে আলোচনা করে করে আমি বলছিলাম যে এটাতে একে ভালো লাগবে, এটাতে একে ভালো লাগবে। মানে তুমি যেটা চেয়েছিলে তুমি সেই কাস্টিংটাই সেই কাস্টিং মোটামুটি পেয়েছি, পেয়েছো। এবং সবাই, সমস্ত কাস্টিং এই একইভাবে হেল্প করেছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার না তুমি আমাকে একটা জিনিস বলো। হুম। এটা
একটু উইয়ার্ড লাগতে পারে শুনতে। দেখো, একটা টলিউডে একটা যে কোনো ইন্ডাস্ট্রিতে আমি একটা সিনেমা বানাচ্ছি, ফার্স্ট সিনেমা, সেটা আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যায় যে আমাকে একটা সাকসেস দিতে হবে। হুম হুম বিকজ না হলে আমি পরের সিনেমাটা নাও পেতে পারি হুম। হয়তো। এবার পকেট থেকে বাজেট ঢেলে তো সবসময় আর বড় বাজেটের সিনেমা বানানো সম্ভব সম্ভব নয়। না। এইবার তো বাংলাতে আমরা দেখছি যে ফ্যামিলি ড্রামা, গোয়েন্দা। তোমার তো এটা থিঙ্কিং থাকতেই পারতো যে এই দুটো জোনে যদি আমি যাই, আমার একটা টার্গেট অডিয়েন্স আছে, হুম আমার একটা সেট অলরেডি করা আছে বাংলা ইন্ডাস্ট্রিতে, তো আমি এটাতে যাই, আমি শিওর শট একটা সাকসেস আশা করতে পারি হুম অ্যাটলিস্ট। হুম হুম। তুমি সেটা না করে স্ল্যাংস, ভালগারিটি, ম্যাচিওরিটি, হ্যাঁ তারপরে র, ঠিক আছে, ব্লাডশেড, তুমি এগুলোর পথ, এবং সেটা তুমি শিওরই বা কি করে হলে যে এর অডিয়েন্স বাংলাতে আছে। বিকজ এর আগে বাংলাতে তো গোয়েন্দা, ফ্যামিলি ড্রামা, ওরকমই সাহিত্য কেন্দ্রিক গল্প কিছু কিছু হচ্ছিল, কিন্তু তাহলেও ইজি ওয়েটা ছেড়ে এটা এটা চুজ করা কেন, যেখানে তুমি শিওর শট একটা। দেখো, ওটা তো আমি জানতাম না শিওর শট কি না, কিন্তু এইটুকু জানতাম অডিয়েন্স তো আছে। আচ্ছা। কারণ এইটুকু, কারণ আমরাও তো বাংলা ছবির অডিয়েন্স। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমরা নিজেরাও প্রথমে একদম। সিনেমা বানানোর আগে তাই ছিলাম। তো যেখানে আমাদের কিছু কিছু ধরনের ছবি দেখতে ভালো লাগতো না বা খুব বোর লাগতো বা হুম টিকিট কেটে যেতে ইচ্ছে করতো না, হুম। তো সেটা আমরা এইটুকু বুঝেছিলাম যে আমাদের মতো আরো মানুষজন আছে আছে। এবং যারা বাংলা ছবি দেখা প্রায় ছেড়ে দিয়েছিল। কিছু কিছু স্পেশাল ডিরেক্টরের কাজ ছাড়া যারা ইন জেনারেল বাংলা ছবি দেখা ছেড়ে দিয়েছিল। তো সেক্ষেত্রে সেই স্ট্যান্ড পয়েন্ট থেকেই যে যেহেতু আমরাও একজন দর্শক, হ্যাঁ, আমাদেরও অন্য ধরনের কিছু দেখতে ইচ্ছে করে, সেই স্ট্যান্ড পয়েন্ট থেকেই ভাবা যে কোট আনকোট বাংলা ছবি বলতে যা বুঝি সবকটা পয়েন্টেই তার অপোজিট দিকে থাকবে এই ছবি। হ্যাঁ, সেটা তুমি যাই বললে সেটা সবকটা পয়েন্টেই অপোজিট দিকে, অপোজিট হ্যাঁ পয়েন্ট। হ্যাঁ কোট হ্যাঁ আনকোট বাংলা হ্যাঁ। ছবির যে এগুলো আমরা, টেমপ্লেটটা আছে, হ্যাঁ, সেই টেমপ্লেটের প্রত্যেকটা পয়েন্টের অপোজিট পোলে আমাদের আর একটা ছবি অবাক থাকবে। করবে, এগুলো আমরা হলিউড বা কোরিয়ান সিনেমাতে দেখতে ভালোবাসি, হ্যাঁ। কিন্তু যখন বাংলাতে হচ্ছে হুম। সেখানে অডিয়েন্সটাও একটা, মানে একটা ইয়েতে, মানে আমার একটা একটা কি বলবো, মানে একটা বেঁধে যাচ্ছে অডিয়েন্সটা যে আমি এর আইডিয়া বাইরে, আইডিয়া অফ এর প্রি বাইরে নোশনে এই বেঁধে যাচ্ছে। হ্যাঁ। অডিয়েন্সটার বাইরে আমি যেতে পারবো না, আমার হুম টার্গেট অডিয়েন্স এটা। হুম ফ্যামিলি হুম। ড্রামার লোক তো একাডেমি অফ ফাইন আর্টস তো দেখবে, তুমি সেটা আশা করে না বানাবে না। না না। তো আমরা এগুলো বিদেশি ফিল্ম বা কোরিয়ান সিনেমা, হুম জাপানিজ হুম। সিনেমাতে আমরা দেখতে ভালোবাসি, মানে বাংলাতে এই অ্যাপ্রোচ এবং মানে এই যে সাকসেসটা, এটাকে, এটা তুমি ভেবেছিলে বানানোর আগে যে এরকম একটা সাকসেস আসবে একাডেমি অফ ফাইন আর্টস এর? দেখো, সাকসেস ভাবে তো আমি ছবি বানাই না, না, একদম ওটা। সেটা আমি এখনো বানাবো না। হ্যাঁ। কিন্তু এই সাকসেস আমরা কেউই ভাবিনি, কিন্তু আমাদের যেটা স্বপ্ন ছিল আমাদের ছবি বড় পর্দায় চলবে, হলে চলবে, এবং আমরা জানতাম যে হ্যাঁ কিছু জনের তো ভালো লাগবে, তো সেইভাবেই বানানো। এবার বাকিটা সেটা দর্শকদের এত ভালো লেগেছে, এত কথাবার্তা হয়েছে, সবাই ফেসবুকে লিখেছেন, সবাই রেকমেন্ড করেছেন দেখতে। আজকে যখন ওটিটি রিলিজ হয়েছে সেখানেও আমাদের ছবি খুব ভালো পারফর্ম করছে। তো সেটা, এই পুরো যে পাওনাটা এইটা কিন্তু দর্শকরা আমাদের দিয়েছেন, এটা আমরা এক্সপেক্ট করিনি। ওকে। এবার আমি দর্শকদেরই কথা যখন তুমি তুললে, জয়ব্রত দাস মানে আফটার একাডেমি অফ ফাইন আর্টস, হুম। সামথিং নিউ, সামথিং ফ্রেশ, আমি অন্য কিছু পাবো দেখতে। তো এটা কি কোথাও প্রেশার ফিল করা যখন তুমি আজকে নেক্সট মুভিটাই, যে তুমি বললে আমি গল্প ভাবছি, এরপরে তুমি স্ক্রিন হুম হুম। প্লেতে যাবে বা পুরো শুটিং এটা চালাবে, এটা কোনো এক্সট্রা অ্যাডেড প্রেশার ফিল করায়? না, এখনো অবধি তো সেই প্রেশারটা আমি ফিল করিনি। আচ্ছা কারণ আমার কাছে আছে আরো কিছু কিছু গল্প আচ্ছা। যেগুলো আমার মনে হয় দর্শকদের ভালো যে লাগবে। দর্শকের প্রেশারের হতে পারে দেখে, না না, কিন্তু আমার হবে না। সেরকম কিছু না। আমার মনে হয় যে এখনো গল্প ফুরিয়ে যায়নি, তাই ওই প্রেশারটা নিয়ে কাজ করব না আমি। ওকে। যেটা যে ধরনের গল্প আমার মনে হচ্ছে যে বলার দরকার সেটাই বলবো। এবার বাকিটা আবারও বলছি, দর্শকের। দর্শকের ওপর। সিনেমা বানাতে পারেন দর্শকরা, মানে সরি, সিনেমা আমরা বানাচ্ছি, কিন্তু সিনেমাটাকে সিনেমা বানাতে পারেন দর্শকেরা। দর্শকরা। আর সেটাকে সোমবার দিন হল থেকে ছুঁড়েও ফেলে দিতে পারেন তারা। একদম। মানে শেষ কথা। শেষ কথা দর্শক। একদম। এবার তুমি আমাকে একটা জিনিস বলো, জয়ব্রতদা, আজকে বাংলা ইন্ডাস্ট্রিতে শুক্রবার কোন সিনেমাটা থাকবে, হুম, কোন সিনেমাটা নেমে যাবে, কোনটা কত হল পাবে, বা কোনটা কত স্ক্রিন পাবে, হুম, প্রাইম শো পাবে, সেগুলো একটা সার্টেন পাওয়ার, একটা, তুমি এটা মানো যে একটা পাওয়ার আচ্ছা। আমাকে খাটিয়ে তারপর আমি সেই জিনিসগুলো হুম, করব। তো এই রকম ধরনের জায়গাতে যেখানে পলিটিক্স, পাওয়ার, কানেকশন, প্রাইম, হুম,
সেই জায়গায় বাংলা সিনেমা বানানো, কেউ যদি একটা ইন্ডিপেন্ডেন্ট সিনেমা বানাতে চাইছে, কেউ নিজের পকেট থেকে টাকা দিয়ে ডকুমেন্টারি বানাতে চাইছে, তার পক্ষে জায়গাটা কতটা ডিফিকাল্ট? প্রচন্ড ডিফিকাল্ট। এবার আমি যাই না, আমি এখনো তো আমাদের গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে। হ্যাঁ 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 এবার আমি তো এখনো ছবি রিলিজ করিনি। হ্যাঁ। তো যখন করতে যাবো তখন বুঝতে পারবো এটা ডিফিকাল্ট কতটা ছিল, এখন কি অবস্থায় আছে। কিন্তু যখন আমরা আগেরবার ছবিটা রিলিজ করেছি ইট ওয়াজ ডিফিকাল্ট। এবং আমার মনে হয় যারা এই ধরনের যে কথাগুলো বললে, পাওয়ার, ক্ষমতা, কানেকশন, এইগুলো ইউজ করে কোনো বাজে ছবিকে বা অনেকদিন ধরে হলে ধরে রাখতে রাইট চাইছেন, রাইট। তারা প্রকারান্তরে বাংলা ছবির এবং বাংলা ইন্ডাস্ট্রির ক্ষতি করছেন। এটা দেখে দর্শকরা, এটাই সিস্টেমের জন্যই দর্শকরা আজকে বাংলা ছবি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এটা তো মেনে নিতে একদম হবে আমাদের। একদম। এটা না মানার কিছু নেই। না। তো সেক্ষেত্রে সেটাই হয়েছে। এবার আস্তে, আস্তে দর্শকদের যাতে আবার আমাদের দিকে মুখ ফিরিয়ে তাকান, সেটার জন্য তাদের কাছে আমাদের সৎ হতে হবে। সেটা হচ্ছে খুব ইম্পোর্টেন্ট কথা। যে ছবি চলছে না, সেই ছবি ব্লক বুকিং করে হাউসফুল দেখালে আপনার নিজের মনের ভালো লাগতে পারে। সাথে ছবিরও কিছু লাভ হচ্ছে না, দর্শকেরও কিছু যায় আসছে না। ওকে, অনেস্ট আনসার। বাংলা ইন্ডাস্ট্রি পুরো শ্রিঙ্ক করে গেছে এখন, হুম, এটা আমরা সবাই জানি। হুম, আর এটা এখন না কোনো লুকানো ব্যাপার নয়, না। বাংলা ইন্ডাস্ট্রি শ্রিঙ্ক করে গেছে। তুমি কি মনে করো যে বাংলা ইন্ডাস্ট্রিতে ফ্রেশ ডাইরেক্টর, ফ্রেশ অ্যাক্টর, রাইটার বিশেষত, যাদের ফ্রেশ মাইন্ড থাকবে, যারা হুম, হয়তো সেমই জিনিস দেখাচ্ছে হুম, বাট তবুও সেটাকে ভেঙে অন্য কিছু করবে, প্যাকেজিংটা নতুনত্ব, হয়তো ভেতরের হুম, জিনিসপত্র হয়তো সেই পুরনোই আমি পাচ্ছি, কেন এখন গল্প তো আর নতুন না, করে কিছু নতুন আমাদের করে এক্সপ্লোর কিছু করার এক্সপ্লোর করার কিছু নেই। নেই। এবার পৃথিবীর সব ধরনের গল্প বলা হয়ে গেছে। মোটামুটি বলা হয়ে গেছে, তো এখানে ওই নতুন ফ্রেশ মাইন্ড সেটা মানে খালি অ্যাক্টিং এর কথা বলছি না, হুম, বিভিন্ন ইয়েতে পর্যায়ে সেটা কতটা দরকার, আর সেটা কিভাবে সম্ভব, কারণ আমরা প্রবলেমটা জানি যে এটা একটা প্রবলেম আছে, তো ওটা সলিউশন কি? সলিউশন একটাই, নতুন পার্সপেক্টিভকে উইদাউট ক্রিয়েটিং হিন্ডারেন্স হুম। জায়গা করে দিতে হবে এবং সবচেয়ে বড় কথা বিশ্বাস রাখতে হবে। যদি নতুন জেনারেশনের ওপর একটা ইন্ডাস্ট্রির বিশ্বাস কম থাকে এবং সেই বিশ্বাসটুকু যদি শুধুমাত্র আমি কার ছেলে বা আমি কার ভাই, আমার সাথে কার কি কানেকশন আছে সেটার উপর তৈরি হয়, তাহলে তো ট্যালেন্টরা জায়গা পাবে না। আর যে ইন্ডাস্ট্রিতে ট্যালেন্টরা জায়গা পাবে না, সেই ইন্ডাস্ট্রি বেশি দিন বেঁচে থাকতে পারে না, এটাই সত্যি কথা। তার মানে এই যে নতুন ফ্রেশ মাইন্ড, এটা তো যে কোনো ইন্ডাস্ট্রির জন্যই দরকার। প্রত্যেকটা ইন্ডাস্ট্রিরই দরকার এবং প্রতিটা ইন্ডাস্ট্রি এরকম ভার্জের মধ্যে এসেছে এবং নতুন ফ্রেশ মাইন্ডটাই সেই ইন্ডাস্ট্রিকে আবার রিভাইভ করেছে। হ্যাঁ হ্যাঁ, এটা যুগে যুগে তাই হয়ে তাই এসেছে। হয়ে এসছে। এবং শুধুমাত্র এটা ফিল্ম মেকিং এর ক্ষেত্রে না, তুমি মিউজিক বলো, হুম। মিউজিকেও এত রেভলিউশন হয়েছে, নতুনরা এনেছে। পেন্টিংয়েও বলো, নতুন নতুন পেন্টিং স্টাইল তৈরি হয়েছে। হ্যাঁ। তো এভরিথিং হ্যাপেন্স লাইক দ্যাট। এবার যেহেতু আমাদের ছবিতে একটা কমার্সের একটা বড় জায়গা আছে, কমার্শিয়াল সাপোর্টের, সেইখানে একটা বিশ্বাসের জায়গা চলে আসে। কিন্তু হ্যাঁ। নতুন প্রডিউসারদের, নতুন ট্যালেন্টের উপর বিশ্বাস না যদি তোনারা না করেন, তাহলে সেই একই ধরনের ১০টা বাংলা ছবি বছরে তৈরি হবে যেগুলো কেউ দেখবে। দেখবে না, তারপর ওটা কমতে কমতে তো আমরা এবং দেখতেই হ্যাঁ, পেয়েছি এবং কোথায় তার এসছে। মানে যে নতুনদের উপর বিশ্বাস করলেই যে প্রত্যেকটা ছবি ভালো হবে ভালো হবে তা কোনো নয়। মানে ধরো আমার পরের ছবিটা খারাপ হতেই খারাপ, পারে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হতেই পারে। কিন্তু নতুনদের উপর বিশ্বাসটা কন্টিনিউ করতে হবে। কারণ আজকে পুরনোর উপর বিশ্বাস করেও তো সেই বিশ্বাস অনেকবারই ভঙ্গ হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আমার বক্তব্য হচ্ছে নতুনদের প্রতি বিশ্বাস করলেও সেই বিশ্বাসটা ভঙ্গ হোক। হোক। কিন্তু আমার বিশ্বাস তার মধ্যে থেকে বেশ কিছু নতুন, নতুন ট্যালেন্টদের আমরা পাবো যারা ভবিষ্যতের বাংলা ইন্ডাস্ট্রিকে হুম হুম হুম। টেনে নিয়ে যাবে। হ্যাঁ, আমিও বারবার আমার রিভিউতে আমার দর্শক যারা আমার ফলো করে আমার জানে, আমি রিসেন্টলি উজান গাঙ্গুলির কাতুকুতু বুড়ো আমি দেখে এলাম। হুম, আমি বলছি না সিনেমাটা পারফেক্ট সিনেমা, হুম, আমি এটা রিভিউতেও বলেছি, বাট খারাপ হোক ভালো হোক, বাট খারাপটাও তো কোথাও একটা খারাপের মতো হতে হবে, যে আমি একদম, একদম। একই জিনিস বারবার করে খারাপ তো বলতে চাইবো না। না, না, না। নতুন খারাপের মধ্যেও তো নতুনত্ব কিছু নতুনত্ব, থাকবে ভাই, হ্যাঁ, ঠিক আছে খারাপ হয়েছে, চেষ্টা হয়েছে। তবুও আর পাঁচটা ডাইরেক্টর দেখে অ্যাটলিস্ট বলবে কালকে আমি একটা সুপার হিরো সিনেমা চাইলেও বানাতে পারি, হুম, কারেক্ট, অ্যাটলিস্ট একটা অ্যাটেম্প্ট নিতে পারি। আজকে তুমি দ্য একাডেমি অফ ফাইন আর্টস বানানোর পর একটু অন্য ধারার সিনেমা আমি একটু চেষ্টা করতে পারি। কারেক্ট, কারেক্ট। আচ্ছা, এবার তুমি আমাকে বলো যে তোমার একটা ইন্টারভিউ আমি শুনেছিলাম, হুম, তুমি বলেছিলে যে তুমি যখন সেন্সর বোর্ডে সিনেমাটা পাঠাও ওখানে বেশ কিছু কাটস করা হয়েছে সেন্সর বোর্ড থেকে, হুম? এবং বেশ কিছু কাটসের পর আমরা যেটা ফাইনাল দেখতে পেয়েছি হুম। ওটা ওটা তোমার মানে ডাইরেক্টরস কাট নয় ওটা,
হ্যাঁ একটুখানি চেঞ্জেস চেঞ্জেস করার পর। এবার তুমি আমাকে এই জিনিসটা বলো যে একটা সেন্সর বোর্ডে হুম। 5-6 জন মেম্বার বসে আছে, তারা এটা কি করে ডিসাইড করছে যে 1 লাখ দর্শক কি দেখবে? তারা যে সিনটা কেটে বাদ দিচ্ছে সেটা তো আমার ফেভারিট সিন হতেই পারে, না হতেই পারে, সেটা আমি ডিসাইড করতে পারছি না, না। তুমিও ডিসাইড করতে পারছো না অ্যাজ অডিয়েন্স। তো তুমি এটার এই যে সেন্সর বোর্ডের যে এই যে নিয়ম, কারণ ওটিটিতে তো সেন্সর নেই, না বিদেশি অনেক ইন্ডাস্ট্রিতে সেন্সর বোর্ড নেই। না সেন্সর বোর্ড নাই ওটিটিতে। তবে আমি এটা দেখলাম, সেটা হচ্ছে রিসেন্টলি আমার এক্সপিরিয়েন্স হলো, ওটিটিতে ওদের নিজস্ব একটা সেন্সর বোর্ড কাজ করে। আচ্ছা, নিজস্ব একটা সেন্সর বোর্ড কাজ করে। এই সেম সেন্সারিংটা আছে ওটিটিতে। আচ্ছা, ওকে, এটা তাহলে নয় যে আমরা যেটাই করছি হ্যাঁ হ্যাঁ, ওনারা ওটা দিয়ে দিচ্ছেন, ওখানেও ওনারা নিজেদের মতো sensor তবুও করে। হয়তো ছাড়টা আর একটু বেশি আমার তো লেগেছে কম। কম। আমার কাছে এই জি5 এ যখন আমাদের ছবিটা যাচ্ছিল, একাডেমি অফ ফাইন ওদের ওখান থেকে প্রচুর কোয়ারি এসেছিল। আমি তখন বলি এগুলো আমাদের সেন্সর বোর্ড ছেড়েছে, আপনাদের চিন্তা করতে ওকে, হবে না। আচ্ছা, এবার এইখানেই আমার প্রশ্ন, সেটা ওটিটি সেন্সর হোক অথবা আমি সেন্সর পুরো বোর্ডটার দেখুন কথা আমাকে বলছি, যদি তুমি পার্সোনালি জিজ্ঞেস করি, আমি সেন্সরের বিরোধী। আমি ওটা একটা তুমি ছবি পক্ষে না বিরুদ্ধে? কারণ আমি 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 বিরোধী, আমি সেন্সরের বিরোধী। আমার বারবারই একটা বক্তব্য হচ্ছে গিয়ে, একটা ছবির যা বক্তব্য হুম হুম সেটা একটা ডিরেক্টর বা তার মেকাররা তৈরি করে বলছেন। হুম সেই ছবি, সেই বক্তব্য কারোর যদি ভালো লাগে হুম তাহলে সে লাগবে, নাহলে লাগবে না। এর মাঝখানে আমার মনে হয় না কোনো মিডল ম্যানের দরকার আছে বলে, যে কতটা একটা ছবি তার বক্তব্য কারণ বলতে পারে। তাদের যেটা পছন্দ অপছন্দ সেটা দর্শকের পছন্দ তো অপছন্দ নাও হতে হবে না। নাও হতে পারে। তো এটার জন্য আমি যে কোনো ধরনের সেন্সরের বিরুদ্ধে, হ্যাঁ, সেটা সবসময়ই ছিলাম, এখনো আছি। এই হচ্ছে বক্তব্য। ওকে। একাডেমি অফ ফাইন আর্টস আমি দেখলাম জি5 এ এসছে, সিরিজ ওয়াইজ এসছে। হুম। আচ্ছা, তোমার কি কখনো মানে এটা, এটা আমার পার্সোনাল একটা হুম। কোয়েশ্চেন বলতে পারো, যে সিরিজের ফরম্যাট আলাদা হয়, সিরিজ হুম। মেকিং ফরম্যাট আলাদা হয়, সিনেমার মেকিং ফরম্যাট, সিরিজের দর্শক আলাদা হয়, যারা একটা ওয়ান গোতে 2.5 ঘন্টা সিনেমা বসে দেখছে না, আজকে দেখছে তাদের দুটো, কালকে দেখছে দুটো। এবার ওই যখন তুমি একটা সিনেমাকে সিরিজে কনভার্ট করছো, প্রত্যেকটা এপিসোডে একটা হুক পয়েন্ট দিতেই হবে, হুম, হুম। তো ওইটা কোথাও কি এসেন্সটা কোথাও কি নষ্ট হয়ে যায় না? না, নষ্ট হয়নি তো দুটো কারণ আছে। এক হচ্ছে কি, আমরা আনসেন্সার্ড ভাবে দিতে চেয়েছিলাম। আচ্ছা আরো কিছু জায়গাতে আমরা ধরুন কিছু অনেক জায়গায় মিউট ছিল, এ ছিল। আচ্ছা তো সেইটা যদি আমরা সিনেমা হিসেবে দিতাম সেটা আমরা দিতে পারতাম না। আচ্ছা তো সেটাকে আমাদের সিরিজেই কনভার্ট করতে হতো। আচ্ছা, তো সিনেমা হিসেবে দিলে যেটা সেন্সর বোর্ডের কেটেছে, কাট সেটাই দিতে হবে। ওকে। তো সেক্ষেত্রে আমাদের যেটা একটা প্ল্যানিং আছে, সিরিজ যেমন এসেছে, একটা ডিরেক্টরস কাট যেটা, সেটা কিছুদিন বাদে জি5 এ ভিউ এর জন্য থাকবে। মানে সিরিজ ফরম্যাটেই সিরিজ আসবে, ফরম্যাট, ওটা সিনেমা ফরম্যাটে। সিনেমা ফরম্যাটেই আসবে, ওটা আনসেন্সর্ড থাকবে পুরো। ওটাও ডিরেক্টরস কাট, আরেকটু তোমার উইথ ফুটেজ অ্যান্ড সিনস আরেকটু থাকবে, সেটা থাকবে। ওকে ওকে, আচ্ছা, এবার তুমি আমাকে বলো তো, ফিল্ম মেকার হোক, অ্যাক্টর হোক, সবার তো কিছু না কিছু ইন্সপিরেশন থাকে লাইফে। আমার প্রচুর ইন্সপিরেশন আছে, সেটা নিয়ে ওকে, কথা না। কি মানে কি? প্রচুর মানুষ আছে, মানে নাম বলতে বললে শেষ হবে না। তা কয়েকজনের নাম বলি: সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ওকে, ঘটক, কুইন্টিন ট্যারান্টিনো, ক্রিস্টোফার নোলান, স্টিভেন স্পিলবার্গ, ডেভিড ফিঞ্চার, জেমস ক্যামেরন। দেখো আমি হলিউড দেখেই বড় হয়েছি। হ্যাঁ 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 ঠিক হ্যাঁ, আছে? এরা সবাই আমার ইন্সপিরেশন, এবং এদের এদের জন্যই আমার মনে হয়েছে আমি ছবি বানাতে চাই। তো এই নামের লিস্ট শেষ হবে না, বিশ্বাস করো। এটা ওকে। পরপর বলে যেতে পারি। তোমার কি কখনো মানে ইচ্ছে আছে ইন ফিউচার যে আমি কমার্শিয়াল মুভি বানাবো, একটা বিগ বাজেট মুভি যেখানে বড় স্টার থাকবে, দেবদার মতো বা জিদ্দার মতো বা হ্যাঁ, অঙ্কুশদার বড় মতো একটা, স্টারদের নিয়ে কাজ করতে আমার অসুবিধা নেই, কিন্তু মানে একটা আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি বানাতে তোমার কোনো ইচ্ছা আছে, নাকি তোমার মনে ছিল একটু অন্য মানে আমি আমার মানে আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি মানে কি সেটা আমাদের আগে ডিফাইন করতে হবে। মানে আমার তো মনে হয় যে রিসেন্টলি রিলিজ হয়েছে ওডিসি, ওডিসি? ইন্ডিয়াতে যতগুলো কমার্শিয়াল মুভি হয়েছে তাদের থেকেও বেশি কমার্শিয়ালি সাকসেসফুল। আচ্ছা, ঠিক আছে, ওডিসিরা এই মুহূর্তে বিজনেস এই 4 সপ্তাহ হলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইটস নিয়ারিং $1 বিলিয়ন। তো আমার মনে হয় সেটা 5খানা জওয়ানের কালেকশন মিললে তা ওই ওডিসির কালেকশনটা হবে। তাহলে সেক্ষেত্রে ওডিসি তো একটা প্রচণ্ডভাবে কমার্শিয়াল ছবি। হুম তাই কমার্শিয়াল ছবি মানে যেটা আমরা বুঝি, তুমি যদি বলতে চাইছো যে যেখানে স্লো মোশনে হিরোর এন্ট্রি হয়, হিরো 4 জনকে মেরে উড়িয়ে দেয়, না সেটা আমি করতে চাই না। কিন্তু অবভিয়াসলি যে ছবি আমি করব, সেই ছবিতে ওনাদের সাথে কাজ করতে আমি আই উইল বি হ্যাপি টু ওয়ার্ক উইথ দেম, কিন্তু সেটা অন্য জোনের ছবি অন্য হবে, জনের ছবি যেখানে হবে। ওই স্লো মোশনের গল্প, মানে স্লো মোশনের ফিল্ম মেকিং আমি বিশ্বাস করি না। আচ্ছা, আমি পার্সোনালি স্লো মোশন ফিল্ম মেকিং বিশ্বাস করি না, কারণ
সেটা একটা অন্য তাত্ত্বিক আলোচনা, সেটা পরে আমি বলবো তোমায়। ওকে ঠিক আছে, তো ওই ঘরানার জিনিসপত্র না থাকলে আমি নিশ্চয়ই বানাবো। ওকে ঠিক আছে। তুমি দেখো, যেমন তুমি অনেকজন ইন্সপিরেশন নিয়ে আজকে তুমি ফিল্ম মেকিং এ এসছো, তেমনি আজকে দ্য একাডেমি অফ ফাইন আর্টস দেখার পর অনেক ছেলে মেয়ে যারা ইন ফিউচার ফিল্ম মেকার হতে চায়, তাদের কাছে তুমি একটা ইন্সপিরেশন। এইবার আমার কথা হচ্ছে এটা তাদের জন্য যারা ইন ফিউচার ফিল্ম মেকিং করতে চায়, যদি তারা বলে যে না আমি তোমার সাথে কন্ট্যাক্ট করব, তোমার সাথে আমি কাজ করতে চাই, কাজ শিখতে চাই, সেটা যে কোনো কিন্তু রাইটিং হতে পারে, একদম একদম একদম। তো ওটার কি কোনো প্রসেস আছে? মানে ওটা কি তুমি মানে বাইরে থেকে কেউ যদি আসে হ্যাঁ, তার অ্যাপ্রোচ করে, প্রসেস একটাই আছে, সেটা কি করো আপাতত নাকি তোমার আছে। একটা সেট টিম না আছে যে না, না আমি আমার ওটাতেই আমার কমফোর্টেবল? টিমে আমি নতুনদেরকে নিয়েও কাজ করি। হ্যাঁ আমাদের সেট টিম ওরকম একদম কোট আনকোট কিছু নেই। ওকে আমি আমার পরের ছবি যখন এখন টিম তৈরি করছি, হুম 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 তো সেটার প্রসেস হচ্ছে কি, এখনো আমি অফিসিয়ালি কিছু অ্যানাউন্স করিনি। আচ্ছা অফিসিয়ালি অ্যানাউন্স হলে সেখানে একটা মেল আইডি থাকবে, নাম্বার থাকবে, সেখানে যোগাযোগ করতে হবে। আচ্ছা। আর এখন আপাতত ওটা আমাকে তোমার কি মানে কি ফেসবুক ইনস্টাগ্রাম ফেসবুক, এগুলোতে? ইনস্টাগ্রাম সব জায়গাতেই বা ধরুন আমার কোনো আইডির নাম্বার দেওয়া থাকবে, তার সাথে যোগাযোগ করতে হবে। আর আপাতত তুমি জানোই আমি হোয়াটসঅ্যাপ, ফেসবুকে একটু দেরি হলেও আমি রিপ্লাই দিই। হুম 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 তো আমি কানেক্ট করি সবার সাথে পার্সোনালি। তো সেভাবে আমরা যোগাযোগ করতে পারি। ওকে। তুমি বছরে একটা সিনেমা বানাতে বেশি কমফোর্টেবল না পাঁচটা? মানে আমি তো অত বুদ্ধিমানই নয়, বছরে ৫ টা ছবি করতেই পারবো না। মানে আমি কোয়ালিটি না কোয়ান্টিটি তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট আমার অ্যাজ কা ফিল্ম মেকার? আমার কাছে কোয়ালিটি প্রচন্ডই ইম্পোর্টেন্ট, এবং তাছাড়া আমার ক্যাপাসিটিও তো নেই। আমার ক্যাপাসিটি বছরে একটা ছবি বানানোর, এর বেশি আমি পারবো না করতে। কেননা আমরা এখন যেরকম দেখছি যে বাংলাতেই আমি যদি বলি, বড় বড় ফিল্ম মেকার তারা ৪টে ৫টা করে ছবি অ্যানাউন্স করছে, ছবি আসছেও। তো বাল্কে কাজ হলে তো সেখানে তো আরো টাকাটা বেশি, আরো তো পরিচিতি বেশি। বেশি, হ্যাঁ, হ্যাঁ। তাহলে মানে সেটা নয় কেন? ওই তো বললাম তো, আমার ক্যাপাসিটি নেই। আমি অত বুদ্ধিমান নই। আমি যাদেরকে দেখে ফিল্ম মেকিং শিখেছি তারা মেরে কেটে বছরে একটাই ছবি করেন। ক্রিস্টোফার নোলান তো আরো কম আরো দেখেছি। কম করো। মানে ওনার তো আমার মনে ২ হয় বছর ৩ একদমই, বছরে একটা এলে ক্রিস্টোফার নোলান ধন্য। একদমই ট্যালেন্ট আছে বলে আমার মনে হয় না। ৩ বছর ধরে একটা ছবি বানান। বুঝতে পেরেছো? তো সেক্ষেত্রে আমিও তাহলে আমি মোটামুটি চেষ্টা করছি যাতে বছরে একটা করতে পারি। কারণ সত্যি দেখো, এর বেশি আমার ক্যাপাসিটি নেই। আমি পারব না করতে। না, আমারও মনে হয় হুম। যে কম ক্যাপাসিটিটা থাকাটাই বোধহয় বেটার। সেটা আমি এটা জানি না। দেখো, যেকোনো আমি যাদের কাছ ইন্ডাস্ট্রিতে। থেকে শিখেছি এটা আমার পার্সোনাল তাদেরও ওপিনিয়ন। হেভি কম ক্যাপাসিটি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাদের মাথাতেও বুদ্ধি কম। তাই আমার মাথাতেও বুদ্ধি কম। কিচ্ছু করার নেই। ওকে। তোমার লাস্ট দেখা বেস্ট সিনেমার কেন? এই তো বললাম তো, ওডিসি। ওডিসি। হ্যাঁ। ওটা মানে হলে হলে গিয়ে হলে দেখেছো? দেখেছি আমি, এখনো অব্দি ৩ বার দেখেছি। আচ্ছা। আমি আবার কেন? এই বুধবার একবার যাবো আমার ওকে। দিদিদের সাথে দেখতে। কেন? কেন? সেটা নিয়ে আরেকটা আমাদের করতে হবে, বসা উচিত। আরেকটা সেশন হওয়া উচিত। কেন মানে যদি ওডিসি? ছোট করেও তুমি যদি বলো যে দেখো, ওডিসি ১ম থেকে বলি। ১ নম্বর হচ্ছে গিয়ে, লেটস কাম টু দ্য ট্রিটমেন্ট। হুম। আজকে ওডিসি যখন আমরা দেখছি, এটা তো একটা মহাকাব্যিক হ্যাঁ, হ্যাঁ। গল্প, যেখানে অনেক ফ্যান্টাসির জায়গা আছে, লুকিয়ে আছে। আই ওয়াজ স্টান্ট। আমি এটা ভাবছিলামও যে লেটস সি হাউ নোলান ট্রিট ফ্যান্টাসি, কারণ নোলান নেভার রিয়েলি ট্রিটেড আ ফ্যান্টাসি, না। হিস্টোরিক্যাল ফ্যান্টাসি বিফোর। ওটাকে ফ্যান্টাসি হররের মতো করে কিছু হররের না, আমি বেশ কিছু আসছি জিনিস সেক্ষেত্রে। explore প্রথম করেছে। কথা হচ্ছে কি, ওডিসি ইজ এ গ্রাউন্ডেড ফিল্ম। হুম, ইট লুকস রিয়েল, ইট ফিলস রিয়েল। ওকে। তুমি যদি পাশাপাশি দেখবে, কিছুদিন আগে রামায়ণের একটা ট্রেলার এসেছে। ট্রেলার এসছে, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে? রামায়ণের ট্রেলারের স্টাইল অফ ফিল্ম মেকিং ইজ কাইন্ড অফ লর্ড অফ দ্য রিংস জোনের, প্রচন্ড মিস্টিক্যাল, অ্যান্ড দ্য ইউজেস অফ হেভি ভিএফএক্স। এবার দেখো, ভিএফএক্স আমরা যত টাকা দিয়েই বানাই না কেন, আলটিমেটলি ভিএফএক্স অ্যান্ড এআই লুকস লাইক ফেক। এটা সত্যি কথা। তো প্রথমেই আসি ওডিসি কেন এতটা ভালো। এভরিথিং, এভরি ফ্রেম ইন দ্য পিকচার লুকস রিয়েল। হ্যাঁ। এইটার জন্যই এই ছবিটা হচ্ছে প্রাথমিকভাবে অন্যান্য এই ধরনের ছবির থেকে আলাদা হয়ে যায়। আচ্ছা। প্রথমেই আলাদা হয়ে যায়। দ্বিতীয়ত হচ্ছে গিয়ে দ্য ন্যারেটিভ স্ট্রাকচার, ক্লাসিক নোলার ন্যারেটিভ স্ট্রাকচার, দ্যাট আই লাইক। এবার তৃতীয়ত হচ্ছে গিয়ে প্রত্যেকটা ক্যারেক্টারের আর্কিং ওডিসিতে দুর্ধর্ষভাবে তৈরি করা হয়েছে এবং দুর্ধর্ষভাবে তার ফিনিশ করা হয়েছে। ৪ নম্বর হচ্ছে গিয়ে ওডিসি, ফিলিং অফ ওডিসি হুম। খুব ইম্পর্টেন্ট। একটা সিনেমা দেখার সময় তোমার
দেখবে একটা ইন্টারনাল ফিলিং তৈরি হ্যাঁ হয়, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে? একদম। ওডিসির ফিল্ম মেকিং স্টাইলটাই এমন, ইউ উইল ফিল ইউ আর ইনসাইড দ্য ফিল্ম। এই সিনেমাটা এমনভাবেই তৈরি, ইট ফিলস ভিজারেল ফর মি, এটা আমার হুম। কথা বলছি, ইট ফিলস ভিজারেল ফর মি। এবং আমার মনে হয় যে এই যে ফিলিংটা সমস্ত সিনেমা তৈরি করতে সক্ষম হয় না। কিছু সিনেমা বলে দূরে বসে আমাকে দেখো, ওডিসি ইজ লাইক ইউ ফিল এভরিথিং দ্য ওডিসি ইজ ফিলিং, গোয়িং থ্রু এভরিথিং। এবার এই 4টে পয়েন্ট আমি ছোট করে বললাম, এটা কিনা হুম আমরা আরো হুম ডিসকাস হুম করার জায়গা আছে। এবং লেটস টক অ্যাবাউট দ্য এডিটিং অফ ওডিসি। আমার মনে হয়েছে ওডিসি রিসেন্ট যতগুলো ওয়ার্ল্ড সিনেমায় ছবি বেরিয়েছে তার মধ্যে বেস্ট এডিটেড ফিল্ম, বেস্ট সাউন্ড ডিজাইন মিউজিক অ্যান্ড অসাধারণ। মিউজিক অসাধারণ। অসাধারণ। সেজন্য আমি ওডিসি দেখে লিখেছিলাম, ওডিসি হচ্ছে ফিল্ম মেকিং শেখার মতো একটা ছবি, ওকে। প্রথম থেকে শেষ অবধি। মানে হাউ টু অ্যাপ্রোচ আ ফিল্ম, ওডিসি ইজ আ ফিল্ম লাইক দ্যাট। Okay. এবং ওডিসি ইজ আ কমার্শিয়াল ফিল্ম অলসো, অ্যাজ আই হুম হুম ডিসকাসড, হুম। মোর কমার্শিয়াল দ্যান এনি কমার্শিয়াল ফিল্ম উই নো। এই হচ্ছে ব্যাপার। স্লো মোশন স্লো মোশন যেগুলো আমরা হ্যাঁ, দেখি, মানে ওডিসিতে যেগুলো একটাও আমরা স্লো মোশন কমার্শিয়াল মুভি শট জানি। নেই কিন্তু, জানো না তো? না না, আমি একটাও নেই। মানে আমি বলছি যে যেগুলো আমরা কমার্শিয়াল মুভি বলে জানি বাংলাতে আর কি। It's more commercial than any commercial film. হুম। Because the number says that. যদি তুমি ডাইরেক্টর না হতে হুম। কি হতে? আমি তো ডিরেক্টরই হতে চেয়েছিলাম খুব ছোটবেলা থেকে। আদার কোনো কিচ্ছু? আদার কিচ্ছু আমার মাথাতে কোনোদিনই ছিল না। I wanted to be a filmmaker. ওকে। একদম সেটা ছোটবেলা থেকে, সেটা ওই ঘরেই আমার মা-বাবা আছে, জিজ্ঞেস করে আচ্ছা। যেতে পারিস। খুব ছোটবেলা থেকেই বলতাম যে আমি ছবি বা সিনেমা বানাবো। এবার তাই চেষ্টা করে যেতাম, যদি একাডেমি না হতো আরো এখনো চেষ্টা করেই যেতাম। ওকে। নেক্সট সিনেমা দর্শক কবে দেখতে পাচ্ছে? নেক্সট সিনেমা পরের বছর দেখতে পাবে দর্শক। এখন এই তো বছর আর কিচ্ছু? এই বছর হয়তো যদি প্রডিউসারের দয়া হয় আমরা শুটিং এই বছর শুরু করতে পারবো। আচ্ছা। তারপর শুটিং এর পরেও তো একটা ভাস্ট প্রসেস থাকে, এডিটিং, সাউন্ড ডিজাইনিং, মিউজিক। ওকে। হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ। এটা করে তারপরে আমরা পরের বছরই হয়তো দেখতে পাবো পরের ছবি। ওকে। থ্যাংক ইউ সো মাচ জয়ব্রত দা, থ্যাংক ইউ, অনেক থ্যাংক অনেক ইউ। ধন্যবাদ তোমাকে। তুমি এত ব্যস্ত সময়ের মধ্যে থেকে সময় বার করে আমাদেরকে দিলে, আর বেস্ট উইশেস তোমার একদম। ইন ফিউচার অল প্রজেক্টস এর জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ।